রাশেদ ভাই এখন বিএনপি দ্বারা ইউজড হচ্ছে, ছিল গণ অধিকার পরিষদে সংস্কারের পক্ষের লোক, ছাত্র আন্দোলনের পক্ষের লোক, এখন এরকম অভিযোগ পাল্টা অভিযোগ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক নাকি জামাতের আপনি আপনার সময় বলবেন। অন্যদিকে আমি একজন বিশ্লেষক, তর্ক করার তো কিছু নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জনাব মির্জা আব্বাস সাহেবকে নিয়ে যে কথা বলেছেন, তার আগে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভদ্র হতে শিখুন, আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। এই যে সভ্যতার কথা বলার পরপরই তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন। এইটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারিদের সভ্যতা। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিন্তু এখন জামাতের মুখপাত্র, এনসিপি এখন জামাতের মুখপাত্র। জামাত দেখবেন যে এখন এই মুহূর্তে তারা কিন্তু একদম সাইলেন্ট কিলার, মানে চুপচাপ বসে আছে। কিলটা করাচ্ছে কাদের মাধ্যমে? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মাধ্যমে। তারা নতুন রাজনীতি করতে চায়, নতুন বন্দোবস্ত করতে চায়। কি কথা বলার মাধ্যমে? এই কথা আপনি উচ্চারণ করলেন না, আমাকে অনুমতি দিলেন না। আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। জি প্লিজ। আপনি অনুমতি দিচ্ছেন আমাকে বলার জন্য? আপনি আপনার মতো বলতে পারেন। কিন্তু আমি আসলে কি বলবো, আসলে আমি নিজে আসলে এটা এই ধরনের শব্দ আমি কখনো বলি না, এবং বলা যায় না, বলা উচিতও না। এবং তিনি কিন্তু এই কথাগুলো বলছেন অনবরত, এবং ভাইরাল হওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি সে মানে আমার মনে হয় যে প্রতিদিন তিনি হয়তো ঘুমানোর আগে 2-5 ঘন্টা ভাবেন যে পরের দিন আসলে কি বিষয়ে বক্তব্য দিবেন, মানে ইতিবাচক বক্তব্য না। কারণ এই দেশের যে অবস্থা আমি দেখতেছি যে আপনি যত খারাপ কথা বলবেন, আপনি যত গালিগালাজ করবেন, আপনাকে নিয়ে মিডিয়া তত বেশি আপনার পিছনে ঘুরবে। একটা গ্রুপ আছে, আমি দেখি সাংবাদিকদের গ্রুপ, আমিও অ্যাড আছি। তো সাংবাদিকরা সেখানে বিশেষ করে আমাদের যারা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করে, তারা জানতে চাইছে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে কোথায় আছে, এরপরে কোথায় আছে। কারণ কি? তাদের গালি লাগবে। এই যে ফেসবুকে এক ধরনের ডলার ইনকাম হয় বা এক ধরনের আর্নিং আসে, মানে আপনি সভ্যতাকে নষ্ট করে ফেলাচ্ছেন এইভাবে। আপনি কোন বক্তব্য প্রচার করবেন আর কোন বক্তব্য প্রচার করবেন না, এটা তো আপনাকে বুঝতে হবে। দেখেন, আপনি গণমাধ্যমে সব জায়গায় দেখেন বলা হচ্ছে যে অসভ্য ভাষায় মির্জা আব্বাসকে গালি দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং সেই বক্তব্য তারা হুবহু প্রচার করতেছে। এটা কি সভ্যতা? এটা কি গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ? মানে এই বাংলাদেশের জন্যই কি আসলে আমাদের এত মানুষ জীবন দিয়েছে? আপনি নতুনত্বের কথা বলছেন, আপনি পরিবর্তনের কথা বলছেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন? আপনি সেই গতানুগতিক রাজনীতি, আওয়ামী লীগের নেতারাও তো এইভাবে গালিগালাজ করে কথা বলতো না। আপনি আওয়ামী লীগকে খারাপ বলছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল, সব ঠিক আছে, কিন্তু কথা হলো আওয়ামী লীগের নেতারাও তো একটা বক্তব্যের একটা স্ট্যান্ডার্ড ছিল। এই নাসিরউদ্দিন পাটোয়ারিতে বক্তব্যের কোনো স্ট্যান্ডার্ড নাই। দেখেন, তিনি জামাতকে বলেছে জামাত একটি ভারতের তৈরি দল, বলে নাই? আজকে হয়তো জামাতের সাথে জোট হয়েছে, যে কারণে জামাত তাকে কোলে চড়িয়ে নাচতেছে, আজকে তাকে ব্যবহার করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো জাস্ট ইউজ হচ্ছে জামাতের দ্বারা, তাই না? জামাত তার ফেসবুকে দেখবেন আগে দিত গালি, এখন প্রশংসা করে। কিছুদিন আগে নির্বাচনের আগের দিন পর্যন্ত, জোট হওয়ার যে সিদ্ধান্ত, তার আগের দিন পর্যন্ত জামাত শিবিরের নেতাকর্মীরা এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অসংখ্য গালিগালাজ করেছে, ফেসবুকে পোস্ট করেছে। এখন যখন তিনি জামাতের হয়ে গেছেন, তখন তিনি খুব ভালো হয়ে গেছেন। এরপরে দেখেন আপনি যদি খেয়াল করেন না, কিন্তু তাকে এই যে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলার জন্য বা বক্তব্য দেওয়ার জন্য কি মানহানির মামলা আবার এটা বেশি হয়ে গেল না এই সময় এসে? আচ্ছা, আপনি বলেন তো, দেশে আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে চান না? অবশ্যই ভাই, চান কিনা আপনি? তো আইনের শাসন মানে কি? কেউ যদি তার বক্তব্যের মাধ্যমে অন্যের সম্মানহানি করে, বাংলাদেশের আইন রয়েছে, অবশ্যই সেই আইন অনুযায়ী তার বিচার হওয়া। বিএনপি তো পড়েছে মানকের চিপাই, তাই না? এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যা ইচ্ছা তাই বলছে। বিএনপি আসলে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করার মতো জায়গায় নাই, কারণ এখন সরকারকে তো চালাইতে হবে। এই যে দেখেন, আমরা যে কথাগুলো শুনি, এবং অনেক জায়গার অনেক তথ্য রয়েছে যে নাহিদ ইসলাম বলেন, জামাতের আমির বলেন, তাদের আসনে তারা কিন্তু পাশ করে নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পাশ দেখিয়েছে। এর কারণটা কি? অন্যতা তারা নির্বাচনটা মানত না, জামাত মানত না, এনসি মানত না, তখন কি হইতো? ব্যাপারে এই ধরনের আলোচনা তো রয়েছে, এই ধরনের আলোচনা আছে না? এবং ওই আসনের যারা প্রার্থী তাদেরও অভিযোগ রয়েছে। এখন তারা তো অভিযোগ করতেছে তারা নাকি 203 আসন পেয়েছে। জামাতের বুদ্ধিজীবীরা বলছে যে জামাত নাকি 203 আসন পেয়েছে, অথচ তাদের বিরুদ্ধে যে লোকে মুখে এই ধরনের গুঞ্জন রয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে, ওই অঞ্চলের যারা প্রার্থী তাদের অভিযোগ রয়েছে, এটাকে তারা পাত্তাই দিচ্ছে না। মানে জামাত ফেরেস্তা, তার এমনভাবে দেখাচ্ছে যে বাংলাদেশ মনে হয় আগে থেকেই সুইজারল্যান্ড ছিল। বিএনপি ক্ষমতায় নেওয়ার পরপরই বাংলাদেশ মনে হয় মানে গরিব হয়ে গেছে।
এর আগে বাংলাদেশের জনগণ খুব ধনী ছিল, এর আগে এই যে আপনার এই তেলের সমস্যা ছিল না, এর আগে আপনার এই ধরনের সমস্যা ছিল না, এখন বিএনপি ক্ষমতায় আসার পরে সব মানে সমস্যা বেড়েছে। আমি প্রথমে মানহানি মামলাটাই আসি। দেখেন, যে কেউ মামলা করতে পারে, মামলা করার ব্যাপারে কোনো যদি মির্জা অসুবিধা আব্বাস নাই। নিজে করেননি। হ্যাঁ, মামলা করতে পারেন, কিন্তু মানহানি মামলা করার জন্য আইনানুগ পদ্ধতি হচ্ছে যিনি সংক্ষুব্ধ ব্যক্তি, যিনি মনে করছেন তার মানহানি হয়েছেন, তিনি শুধুমাত্র মানহানি মামলা করতে পারেন, অন্য কেউ তার পক্ষ থেকে মানহানি মামলা করতে পারে না। তো এই যে তেলবাজ নেতারা, অতীতে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এরকম অসংখ্য মানহানি মামলা হতো এবং অনেক মানুষকে হয়রানি করা হতো। এখানে রাশেদ ভাই একটা কথা বলছিলেন যে এই রাশেদ কে বলে নাসিরউদ্দিন পাটোয়ারি ইউজ হচ্ছেন, তাকে দিয়ে কেউ বলাচ্ছে কিনা। আমার মনে হয় না রাশেদ নাসিরউদ্দিন পাটোয়ারি এতটা ফিডিং করতে হয় যে তাকে অন্য কেউ শিখিয়ে দিবে, তারপর সে বলবে সে নিজেই একাই 100। বরং এখন এই অভিযোগ নানানভাবে অন্যরা রাশেদ ভাইয়ের বিরুদ্ধেও বলে যে রাশেদ ভাই এখন বিএনপি দ্বারা ইউজড হচ্ছে, ছিল গণ অধিকার পরিষদের সংস্কারের পক্ষের লোক, ছাত্র আন্দোলনের পক্ষের লোক, এখন এরকম অভিযোগ পাল্টা অভিযোগ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক নাকি জামাতের আপনি আপনার সময় বলবেন, আপনি আপনার সময় বলতে খুব ভালো হয়। আপনি আপনার সময় বলেন, সমস্যা নাই। টকশোতে আসবেন, আপনি তখন আমি রাশেদ ভাই আপনি আপনার সময় বলেন, আপনি যখন কথা বলছেন, আপনি যখন কথা বলছেন তখন আমি বলি নাই, তখন আমি আপনাকে রাশেদ ভাই এই জিনিসটা একটু অসুন্দর। আপনি তো নিজেও তো নরমালাইজ করতেছেন বক্তব্যগুলো, এই জিনিসটা অসুন্দর, আপনি তো বিশ্লেষক হতে পারেন না, এই জিনিসটা অসুন্দর। আপনি এখানে জামাতের আমি প্রতিনিধি কি হতে হিসেবে আসেন, পারি না পারি এটা আমার ব্যাপার। দেখেন রাশেদ ভাই, আমি কি হতে পারি না পারি এটা আমার ব্যাপার, দর্শক জাজ করবে, দর্শকরা জাজ করবে, দর্শকরা শুনতেছে। আমি বলতেছি যে মানে আপনি যখন বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ব্যবহার করা হচ্ছে, তার মানে হচ্ছে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি যে পার্সোনাল এজেন্সি আছে এটাকে আপনি স্বীকার করতেছেন না। আপনি মনে করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, তার নিজস্ব কোনো এজেন্সি নাই, নিজস্ব কোনো বক্তব্য নাই। আপনি তো তাকে এভাবে তার সেই এজেন্সিটা বক্তব্য দিতে পারেন, আপনি নিজেই বললেন। না না, তার বক্তব্যকে আমি সমর্থন করছি না, অবশ্যই আমি নিন্দা করি, কিন্তু এটার মানে এটা না যে আপনি তার এজেন্সিকে অস্বীকার করবেন। জামাত ইসলাম কি আসলে এই রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম? সেই ধরনের বাস্তবতা কি আছে? আন্তর্জাতিক বিশ্ব কি তাদেরকে সমর্থন দিবে, নাকি দেশের জনগণ তাদেরকে সমর্থন দিবে? এখন দেশের জনগণ তাদেরকে কেন সমর্থন দিল না সেটা একটা বড় বিষয়। সেক্ষেত্রে যদি আপনি মানে নাহিদ ইসলামের বক্তব্য অ্যানালাইসিস করেন, নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, হয়তো ভোট পাবে, অনেকে তো অন্ধভক্ত আছেই, তাই না? ইসলামকে ব্যবহার করে, ওয়েলফেয়ার মেকানিজম ব্যবহার করে কিভাবে জনগণের সাথে জামাত ধোঁকাবাজি করতেছে সেটা তো মানুষ আস্তে আস্তে বুঝতেছে, এবং এই আরও বুঝবে। এখন তো মানুষ সচেতন। এক গণ অভ্যুত্থানের সময় যে জামাত এই ধরনের প্রতারণার রাজনীতি করেছে ওয়েলফেয়ার মেকানিজমের নামে, এবং এই জান্নাতের টিকিট বিতরণের নামে কাঁচা টাকা বিতরণ করেছে, এটা তো আসলে বিএনপি বুঝতে পারে নাই, গোপনে গোপনে এই কাজগুলো করেছে। তো এখন যেহেতু জিনিসগুলো প্রকাশ্যে এসেছে, সুতরাং জামাতের ভোট আগামীতে আরও কমবে। তো যাই হোক, আপনি যে কথা বলছিলেন, দেখেন আমার কাছে মনে হয় যে রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সহনশীলতা আসলে আমরা দেখাতে পারছি না। বিশেষ করে জামাতের আমির যে কথা বলল, কিসের উপর ভিত্তি করে তিনি এই কথা বললেন? দেখেন, আপনি নিশ্চয়ই বিশ্লেষণ দেখেছেন, অনেকে আপনার বিশ্লেষণ করেছে যে সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা বলে নাই। কদরুদ্দিন শিশির, যিনি আসলে ফ্যাক্ট চেকিং করেন, তার দ্য ডিসেন্ট যেটা আসলে গবেষণামূলক একটি পত্রিকা, তিনি নিজেই বলেছেন যে এই কথা জামাত ইসলাম যেটা দাবি করছে এটা কিন্তু সে বলে নাই। এবং তার বক্তব্য যদি আপনি পুরোটা শোনেন তাহলে বুঝবেন যে আসলেই তিনি এই কথা বলেন নাই। তিনি 25 মিনিটের যে দীর্ঘ আলোচনা, তার মাঝখানে সাংবাদিক একবার তাকে খোঁচা মারে, তারপরে তার বক্তব্য মানে ওই দিকে গেছে, কিন্তু ওইটা ওই রকমই না যে আসলে জামাতকে মিন করেছে। বলা হচ্ছে যে উগ্রবাদী এবং নারী বিদ্বেষী। জামাত ধরেই নিয়েছে যে জামাত নিজেরা উগ্রবাদী এবং নারী বিদ্বেষী, এবং এটা জামাতকেই বলেছে। তো জামাত কি উগ্রবাদী নারী বিদ্বেষী? যদি না হয়ে থাকে তাহলে কেন এই বক্তব্যকে কেন্দ্র করে তারা আসলে এই ধরনের মুভমেন্ট করলো? তারা কি করলো যে মানে খলিলুর রহমান সাহেব এবং সৈয়দা রিজওয়ানা হাসান তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে, এরপর নতুন নির্বাচন দিতে হবে। আজকে একই ফাঁদে পা দিল জামাতের আমির, একটা দলের আমির, ঠিক আছে, যারা কর্মী পর্যায়ের আছে অনেক সময় অনেক বক্তব্য দিতে পারে, কিন্তু একটা দলের আমির যখন এই উপদেষ্টাদের বক্তব্যকে পুঁজি করে এবং যে কথা তারা বলে নাই সেই কথা মানে এক প্রকার মনে হচ্ছে যে তারা ওই কথা বললে ভালো হতো। এখন এইটাকে কেন্দ্র করে আজকে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, অথচ তারাই কিন্তু বলেছিল যে একটা ভালো নির্বাচন হয়েছে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, শুরুতে কিন্তু এই সরকারের উপরে বিএনপির ওই ধরনের আস্থা ছিল না, আমাদেরও ছিল না, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি। জামাত এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এমনকি শুধুমাত্র 1.5 বছর নয়, 5 বছর টিকিয়ে রাখার জন্য জামাত এমন কোনো কৌশল নাই যে করে নাই। জামাত কেন এই সরকারের বিরুদ্ধে গেল? আমি একটু শেষ করি 1 মিনিটে। জামাত এই সরকারের বিরুদ্ধে গেল একটাই কারণ, যে নির্বাচনে তারা জিততে পারে নাই,
তারা চেয়েছিল যে বিএনপি আওয়ামী লীগ তো বাদ হয়ে গেছে, বিএনপিকে বাদ দাও, আমাদের হাতে ক্ষমতা দিয়ে যাও। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতা জামাতের হাতে তুলে দেয়নি, এইটি তাদের সব থেকে বড় অপরাধ। ভাইয়ের একটা বক্তব্য একটু আমি রিপ্লাই দিয়ে শেষ করি, সেটা দেখেন। তিনি বলছেন যে আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন, অমক অমক। এই কথা বলা হয়েছিল 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময়ও এ ধরনের শব্দ শিক্ষার্থীরা উচ্চারণ করেছে। সেটা কাদের বিরুদ্ধে? ফেসিবাদের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব কি ফেসিবাদ? দেখেন, তিনি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে শিশু সুলভ বললেন এবং পরবর্তীতে ওই প্রসঙ্গ টেনে এনে ওই প্রসঙ্গ টেনে এনে তিনি এই বক্তব্যকে নরমালাইজ করার চেষ্টা করলেন। ঠিক আছে, আমি একটু শেষ করি, আপনি বলেন। আমি বললাম যে এটা কোথা থেকে আসছে, আমাদের কালচারে এই রাজনীতিতে এগুলা ছিল না। উনি বলেছেন যে আসলে এটা উনি বললেন যে এটা মানে যারা মানে শিশু সুলভ বক্তব্য। না শিশু সুলভ আমি বলি না, ভালো বক্তব্য আপনি না ভালো বক্তব্য বলি না, শিশু সুলভ বলি না। আমি বলেছি এটা নিন্দনীয়, এগুলা খারাপ। একই তো কথা, খারাপ নিন্দনীয় একই তো কথা। তো নিন্দনীয় খারাপ, এটা তো বলেছেন। একটা বক্তব্য খারাপ আমি সমর্থন করছি না, এটা খারাপ বক্তব্য হয়েছে, এটার মানে হচ্ছে শিশু সুলভ। আপনার রাশেদ ভাইয়ের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং দেখে আমি খুব সারপ্রাইজ হচ্ছি। যে নিন্দনীয় এবং খারাপ এর থেকে আমি বলেছি, আমি অ্যানালাইসিস করেছি আমাদের রাজনীতিতে এটা কোথায় আসছে। আমি শিশু শব্দই উল্লেখ করি না। আমি শিশু কেন বলবো তাকে? আপনি দেখেন ওই শিশু না, ওই যে ফেসিবাদের বিরুদ্ধে যে শব্দগুলো এদেশের শিক্ষার্থীরা উচ্চারণ করেছে, সেই শব্দটা লাইনটা এখন তিনি টেনে আনলেন যে এইটা তো সবসময় হয়েই থাকে। এখন এই যে মির্জা আব্বাস সাহেব তিনি গ্রেফতার হননি গণ অভ্যুত্থানের সময়, তার মানে কি তিনি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে? আপনি নিজেই তো এই বক্তব্যকে নরমালাইজ করলেন এই প্রসঙ্গে এইভাবে এই বিষয়ে কথা না বলে আমি একটু যদি রাশেদ ভাইয়ের কথা শুনে আমি খুব হতাশ হলাম যে রাশেদ ভাই মানে এখানে আমরা পাশাপাশি বসে আছি, এখনই রাশেদ ভাই আমার কথাটা বুঝতে পারেন নাই। এবার যদি এটা 2 দিন পরে হতো তাহলে কি অবস্থা হতো? আমি এটা বলিনি যে এটা বলা ঠিক হয়েছে বা এটা এই নাসিরউদ্দিন পাটোয়ারি শিশু বা বাচ্চা কিচ্ছুই বলি নাই। আমি বলেছি যে আমি আমার প্রশ্নটা করি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন আসছে, জামাত ইসলাম থেকে নানা ধরনের মানে এইটা নিয়ে অভিযোগ করা হচ্ছে। এটা কি আসলে রাজনৈতিক কোনো গেম নাকি আসলে জামাত মিন করছে? আমি একটু আসি। রাশেদ ভাই অনেকগুলো কথা বলেছেন, আমি একটু জাস্ট নোট নিয়েছি, তো কথা বলি। যে রাশেদ ভাই বলেছেন যে এনসিপি একসময় জামাতের বিরোধিতাও করেছে, আবার এখন জোটে এসেছে। তো এটা খুবই জামাতেরও কেউ না, আমি রাজনৈতিক বিশ্লেষক, আপনার কথার আমি জবাব দিচ্ছি। আমার কাছে এটা কোনো অসুবিধা নাই। আপনি মনে করেন যে আমি জামাতের পক্ষ থেকে আসছি, কিচ্ছু আসে যায় না। আপনি মনে করেন তাহলে আমার বক্তব্য দিতে ভালো হবে। না আপনি আপনার বক্তব্য আপনি দেন, কোনো সমস্যা তো নাই। আমি জামাতের পক্ষ থেকে তাহলে আমার জন্য আসলে না আপনি মনে করেন যে আপনি বিশ্লেষণ করার সময় অন্যদিকে আমি একজন বিশ্লেষক, তর্ক করার তো কিছু নাই। আপনি আপনারটা বলবেন, আমি আপনারটা বলেছেন। আমি রাজনৈতিক প্লিজ আপনি আপনার সময় বইলেন, আমি কি বলছি সেটা আপনি তো জবাব দিচ্ছেন, সমস্যা তো নাই। আমি আপনার কথাটা জবাব দিচ্ছি। তো রাশেদ ভাই বললেন যে এনসিপি আগে একসময় জামাতের সাথে একটু বৈরিতে ছিল, আবার জোটে আসছে। এইটা বাংলাদেশের কালচারে খুবই কমন যে দুইটা পক্ষ প্রতিপক্ষ পরবর্তীতে আবার একটা কজে তারা একসাথে হচ্ছে। মানে বিএনপি জামাতও তো একসাথে জোটে ছিল কখনো। এখন যেমন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যেও একটুখানি মিল মহব্বত আছে ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য। তো এরকম সমঝোতা নানান সময় নানানভাবে হয়। যেমন মনে করেন গণ অধিকার পরিষদ, রাশেদ ভাইয়ের আগের পার্টি, নুরুল হক নূর নানান সময় বিএনপির অনেক সমালোচনা করেছে এবং এই 5 আগস্টের পরেই নানান সময় বিএনপির অনেক ক্রিটিসাইজ উনি করেছে যে আওয়ামী লীগ বিএনপি একই গতানুগতিক রাজনীতি করে, পুরনো রাজনীতি করতেছে, নতুন শক্তি দরকার। বিএনপি সমালোচনা করেছে, আবার তিনি বিএনপির সাথে জুটে গেছেন এবং মন্ত্রী হয়েছেন। এটা কিছু যায় আসে না, এগুলো হয় রাজনীতির মধ্যে, এটা খুবই কমন। আমি জানি না ওনার কাছে কিনা এটা অবাক করা মনে হচ্ছে। যেটা হচ্ছে আলোচনায় আসছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কনফিউশনটা হচ্ছে, দেখেন নির্বাচনের আগে এনসিপির 2জন উপদেষ্টা ছিল গভর্নমেন্টে এবং তারা পদত্যাগ করলো কেন? যে যদি তারা সরকারে থাকে তাহলে ইলেকশন বায়াস হতে পারে, যেহেতু তারা একটা দলের সাথে তাদের কানেকশন আছে। যদিও তাদের 2জন পদত্যাগ করার পরে একজন দল সেই দলে জয়েনই করেন না, উনি এখন একটা নতুন দল খুলতেছেন, আরেকজন দলে জয়েন করেছেন কিন্তু নির্বাচন করেন না। কিন্তু তারপরেও তারা কিন্তু সরকার থেকে পদত্যাগ করেছে, সরকার যাতে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। কিন্তু আমরা দেখলাম কি যে নির্বাচনের পরে বিএনপির ক্যাবিনেটে খলিলুর রহমান সাহেব আসলেন। তা খলিলুর রহমান সাহেব নির্বাচন পরিচালনায় ছিলেন, গভর্নমেন্টে ছিলেন, তারপরে আবার উনি এই নতুন গভর্নমেন্টের ক্যাবিনেটে আসলেন। এটা ক্লিয়ার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তার মানে হচ্ছে যে দেয়ার ইজ আ চান্স উনি ভিতরে ছিলেন, কোনো মেকানিজম করলেও করতে পারেন তার দলের পক্ষে, যেহেতু তার সাথে বিএনপির কানেকশন ছিল নিশ্চয়ই। এমনি তো হঠাৎ করে এনে মন্ত্রী বানিয়ে দেয় না, আমাকে তো বিএনপি মন্ত্রী বানাবে না, খলিল সাহেবকে বানিয়েছে, তার মানে খলিল সাহেবের সাথে বিএনপির কানেকশন ছিল।
তো এটা নিয়ে জামাত এবং এনসিপির মধ্য থেকে কিছু অভিযোগ হয়েছে এবং অভিযোগগুলো ভোটের দিন সন্ধ্যার পর থেকে আসছে। ভোটের দিন পর্যন্ত সবাই বলেছে সুন্দর ভোট হয়েছে এবং সবাই প্রশংসা করেছে, যদিও কিছু সহিংসতা কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু ভোটের দিন রাতে ভোট গণনার ক্ষেত্রে অনেক জায়গায় কিছু ডিসক্রিপেন্সি আমরা দেখেছি। কোথাও ভোট গণনা বন্ধ হয়ে গেছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি আসন, যে একবার ঘোষণা দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঢাকা 13-তে আমরা শুনলাম একবার মামুনুল হককে ঘোষণা দিচ্ছে, আরেকবার ববিহার জাজকে ঘোষণা দিচ্ছে। এই ধরনের কেস হয়েছে। এই ধরনের কেসের কারণে মানুষের মধ্যে এই কনফিউশনটা তৈরি হয়েছে যে কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তো এই অভিযোগ তারা 30টা বা 50টা আসনের জন্য তারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। আমি মনে করি এই অভিযোগ দায়ের করার মধ্যে কোনো অসুবিধা নাই। তারা যদি মনে করে অমুক আসনের ভোটটা রিকাউন্ট করা দরকার অথবা এখানে আমার ভোটগুলো নষ্ট ভোটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এটা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারে, নির্বাচন কমিশন তারপরে রায় দিবে। এই অভিযোগটাকে আমি সিরিয়াস কিছু দেখছি না, যদি না এই অভিযোগটাকে কেন্দ্র করে হরতালটা করে বয়কট করে বিরোধী দলের সাথে সরকার দলের সাথে মুখ দেখাদেখি হবে না, এরকম সিচুয়েশন তৈরি হতো, তখন আমি ক্রিটিক করতাম। আমাদের গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে, প্রায় 67-68% জনগণ রায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে এই নিয়ে আগ্রহ কম এবং উল্টো তারা জিনিসটাকে কোর্টে নিয়ে যেতে চাচ্ছে, সংস্কারটাকে